যারা সরাসরি মার্কেটের সঙ্গে যুক্ত, কাস্টমারের সঙ্গে যুক্ত এবং কাজের সঙ্গে সরাসরি যুক্ত, তাদের ফিডব্যাক নেওয়াটা খুব জরুরি। তুমি অ্যালাইন হও, তাহলে তোমার কাজটা সহজ হবে এবং তোমার কাজটাকে কিন্তু প্রফেশনাল করে দিবে। দর্শক, লিড এইচআর টক উইথ মুরাদের আরও একটি ইনসাইটফুল এপিসোডে আপনাদের স্বাগতম। আপনারা জানেন এই প্রোগ্রামটি আমরা সাজিয়ে থাকি এইচআর প্রফেশনাল, প্র্যাকটিশনার, ট্রেনার, ম্যানেজমেন্ট কনসালটেন্টদের নিয়ে। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ কামরুল হাসান। তিনি কর্মরত আছেন হেড অফ হিউম্যান রিসোর্সেস হিসেবে ক্রিয়েটিভ বিজনেস গ্রুপে। সঞ্চালনায় আছি আমি মোহাম্মদ মুরাদ হোসেন, সিএইচআরও অ্যান্ড বোর্ড সেক্রেটারি, এলিট পেইন্ট গ্রুপ অফ কোম্পানিজ। দর্শক, চলুন আজকের অতিথির সাথে পরিচিত হয়ে নেই এবং জেনে নেই তার পেশাগত এবং ব্যক্তিগত জীবনের অনেক অজানা দিক। কামরুল ভাই, আসসালামু আলাইকুম এবং লিড একাডেমির সৌজন্যে লিড এইচআর টক উইথ মুরাদের আজকের এপিসোডে আপনাকে স্বাগতম। থ্যাংক ইউ আমাকে ইনভাইট করার জন্য। আশা করি একটা প্রাণবন্ত সেশন আজকে আমরা উপহার দিতে পারবো। ইনশাল্লাহ। কামরুল ভাই, আপনি ক্রিয়েটিভ বিজনেস গ্রুপে আছেন এজ এ হেড অফ হিউম্যান রিসোর্সেস হিসেবে। ক্রিয়েটিভ বিজনেস গ্রুপটা সম্পর্কে আমরা একটু প্রথম জেনে নিতে চাই। এখানে কি কি কনসার্ন আছে এবং সর্বসাকল্যে এখানে অলটুগেদার ম্যান পাওয়ার কেমন? ওকে, অ্যাকচুয়ালি ক্রিয়েটিভ বিজনেস গ্রুপ তো আমরা লাস্ট 2 ইয়ার্স বা 3 ইয়ার্স ধরে ফর্ম করেছি। এর আগে এটা যাত্রা শুরু হয়েছিল ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট, যেটা 2008 সাল থেকে ওনার যাত্রা শুরু হয়েছে। ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট হলো মাদার কনসার্ন। তারপরে আস্তে আস্তে আমরা আরও কিছু এসবিও তৈরি করলাম। একটা পর্যায়ে এসে মনে হলো যে এটা একটা আমব্রেলার নিচে আসা দরকার, যেন একটা ইউনিফর্মের ভিতর থাকে। দ্যাটস ওয়াই আমরা ক্রিয়েটিভ বিজনেস গ্রুপ নামকরণ করলাম। তো এখানে বেশ কয়েকটা কনসার্ন আছে। আমি যদি প্রথমে আসি ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট। ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট মূলত হলো আইটি স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে। এর পাশাপাশি যদি বলি ক্রিয়েটিভ ক্লিপিং পাথ লিমিটেড, এটা হলো দেশের বাইরের সঙ্গে কাজ এদের। এখানে মূলত আমার প্রায় 165 জন আছে ক্রিয়েটিভ ক্লিপিং পাথে, যারা দেশের বাইরে কাজ করে এবং এরা 24 আওয়ার্স কিন্তু আমার ওই পজিশনটা কিন্তু ওপেন থাকে, টাইমিংয়ের সাথে ম্যাচ করার জন্য, গ্লোবাল টাইমিংয়ের সাথে ম্যাচ করার জন্য। তো ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট, ক্রিয়েটিভ ক্লিপিং পাথ লিমিটেড, তারপরে আছে আমার ক্রিয়েটিভ স্কিলস লিমিটেড, তারপরে আছে আমার মোবিল স্টুডিও, যারা মূলত টিবিসি, ওবিসি এবং ছোট ছোট ভিডিও তৈরি করে এবং আমাদের কিন্তু একটা নিজস্ব স্টুডিও আছে। বাহ, মাশাআল্লাহ। এর বাইরে আমাদের এক্সেলেন্স আর্কিটেকচার আছে, যারা হলো দেশের এবং দেশের ইন্টেরিয়র এক্সটেরিয়র ডিজাইন নিয়ে কাজ করে। আচ্ছা। এর পাশাপাশি আছে আমাদের ক্রিয়েটিভ জুনিয়র্স। যেহেতু আমরা অ্যাডাল্টদের নিয়ে কাজ করি, আমরা চিন্তা করলাম যে বাচ্চাদের জন্য আমরা কি করতে পারি। তো বাচ্চাদেরকে যেন আমরা টেকের প্রতি আগ্রহী করে তোলার জন্য দ্যাটস ওয়াই আমরা শুরু করলাম বাচ্চাদের উপযোগী কিছু কোর্স নিয়ে আসলাম, যারা হলো স্কুলে 7 ইয়ার্স থেকে 16 বছরের বাচ্চাদের জন্য আমরা এই কোর্সগুলো লঞ্চ করেছি এবং তাদেরকে অনলাইন এবং ফিজিক্যালি এসে তারা ক্লাস করে। এর বাইরে আপনি ATL এর কথা জানেন, যেটা হলো একাডেমি ফর টেকনোলজি অ্যান্ড লিডারশিপ, যারা প্রফেশনালদের জন্য আমরা ট্রেনিং প্রোভাইড করি। আমাদের ডাহুক ডিজিটাল এজেন্সি আছে, আমাদের ডাহুক সফট আছে, আমাদের সফটওয়্যার নিয়েও কিন্তু আমরা কাজ করছি। সো মানে একটা ডাইভার্সিফিকেশন কিন্তু আপনি মানে অলটুগেদার প্রায় অ্যারাউন্ড 10 প্লাস আছে। তো সব মিলে আমাদের 600 প্লাস এমপ্লয়ি এখানে আমরা কাজ করছি। ঢাকাতে আমাদের ধানমন্ডির পাশাপাশি উত্তরা, মিরপুর, চিটাগং এবং পঞ্চগড়ে কিন্তু আমাদের ব্রাঞ্চ আছে এবং এই সবগুলো ব্রাঞ্চের অপারেশনে আমাদের হেড অফিস থেকে আমরা দেখে থাকি বা আমরা করে থাকি। বাহ, মাশাআল্লাহ। এই আপনার ইন্ডাস্ট্রিটাকে আমরা বলতে পারি মোস্টলি সার্ভিস ইন্ডাস্ট্রি, নট ম্যানুফ্যাকচারিং। অলমোস্ট বাট সার্ভিস ইন্ডাস্ট্রি, মোস্টলি সার্ভিস। এই সার্ভিস ইন্ডাস্ট্রিতে আপনাদের ট্যাক্সেবি রিলেটেড বা ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট ফোকাস যে বা মিডিয়া ফোকাস যে আপনার প্রতিষ্ঠানগুলো আছে পুরো গ্রুপে, এখানে এই ইন্ডাস্ট্রিটা এখন কি ধরনের চ্যালেঞ্জ ফেস করছে? আমরা জানি যে পরিবর্তিত পরিস্থিতির সাথে অনেক বিজনেসই চ্যালেঞ্জ ফেস করছে। আপনাদের কোনো চ্যালেঞ্জ যাচ্ছে কিনা? যদি যেয়ে থাকে তাহলে সেই চ্যালেঞ্জ মোকাবেলায় একজন হেড অফ হিউম্যান রিসোর্স হিসেবে আপনি কি ভূমিকা রাখছেন? ওকে, আমি এই মুহূর্তে 2টা মেজর চ্যালেঞ্জের কথা বলি। টেকনিক্যাল কর্মীরা সাধারণত তারা HR কমপ্লায়েন্সের সাথে মানে অ্যালাইন হতে খুব একটা পছন্দ করে না। তো এই জায়গাটায় তাদেরকে অনেক কমিউনিকেট করতে হয়, বোঝাইতে হয় যে যদি তুমি অ্যালাইন হও তাহলে তোমার কাজটা সহজ হবে এবং তোমার কাজটাকে কিন্তু প্রফেশনাল করে দিবে।
এই জায়গাটা হলো একটা বড় চ্যালেঞ্জ, তারা অ্যালাইনমেন্টে আসতে চায় না, টেকনিক্যাল যে কর্মীগুলো মানে আছে একটু freedom নিয়ে চলতে চায়। ফ্রিডম নিয়ে চলতে চায়। আরেকটা হলো আমার টেকনিক্যাল যে রিসোর্সগুলো আছে এদের রিটেনশনটা আমার একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। ফর এক্সাম্পল, আমার এখানে যে টাইপের কোর্স কারিকুলাম আছে, যে টাইপের আমাকে পিপুল আমার দরকার, মার্কেটে এই টাইপের পিপুল খুব পাওয়া যায় না। বাট পেলেও তারা যে ট্রেনার হিসেবে নিজের কেরিয়ারটাকে বিল্ড করবে, হয়তো সেই আগ্রহটা তাদের থাকে না। সো দ্যাটস ওয়াই ধরেন ব্লক চেইন, সাইবার সিকিউরিটি, নেটওয়ার্কিং, তারপর এই টাইপের যে আমার কোর্সগুলো, ট্রেনার বা মেশিন লার্নিং, এই ট্রেনার আমার মনে আছে মেশিন লার্নিং যখন আমরা ইন্ট্রোডিউস করতে গেলাম বাংলাদেশে আমরা পাচ্ছিলাম না। তারপরে আমরা ইন্ডিয়াতে সামহাও আমরা লিঙ্কডিনে কানেক্ট হয়ে তাকে যখন প্রপোজ করলাম, তারপরে সে আমাদের সব কিছু শুনে আমাদের সঙ্গে এগ্রি হলো এবং এখনও সে কিন্তু আমাদের সঙ্গে আছে। এটা হলো 5 ইয়ার্স আগের কথা বলছি। আচ্ছা, বাই দিস টাইম সে শুধু অনলাইনে কিন্তু আমার মেশিন লার্নিংটা নিচ্ছে। বাই দিস টাইম আমরা কি করলাম, আমাদের স্টুডেন্ট থেকে একজনকে ট্রেন আপ করে আস্তে আস্তে এখন কিন্তু সে আমার এখানে ফুল প্লেজে কিন্তু ইনপুট দিচ্ছে। আমার একজন ব্লক চেইন বা সাইবার সিকিউরিটি একজন ট্রেনার চলে গেলে আমার জন্য খুব চ্যালেঞ্জ হয় মার্কেট থেকে এটাকে পিক করে নিয়ে আসা। তো দ্যাটস ওয়াই আমি আপনাকে একটা ব্যাপার শেয়ার করি, আমাদের এখানে প্রায় 113 জন পার্মানেন্ট ট্রেনার আছে, তার ভিতরে 108 জনই আমাদের স্টুডেন্ট ছিল এবং তারা ছিল ফ্রেশার। ক্লাসে যারা ভালো করতো, রেগুলার ক্লাসে আসতো, হোমওয়ার্ক সাবমিট করতো, প্রজেক্ট ওয়ার্ক সাবমিট করতো, তাদের রেজাল্ট আমরা দেখতাম, তাদেরকে আমরা অফার করতাম। তখন অনেকে আগ্রহী হতো, তাদেরকে আমরা তখন ইন্টার্ন হিসেবে নিয়ে আসি আমাদের এখানে। ইন্টার্ন থেকে তাদেরকে গ্রুমিং চলে করে তারা আজকে ফুল টাইম ট্রেনার। রাইট। আমাদের এখানে যখন নতুন কেউ জয়েন করে, আমার একটা 90 ডেজের এইচআর থেকে 90 ডেজের একটা আমরা ডেভেলপমেন্ট প্ল্যান থ্রো করি, 30, 60, 90 ডেজ। এই প্ল্যানে এই 90 দিনে অ্যাকচুয়ালি সে কীভাবে নিজেকে গ্রুম করবে, এইটা কিন্তু প্রথম দিনেই তাকে আমি কিন্তু হ্যান্ড ওভার করে দিচ্ছি এবং সে কিন্তু একটা পিকচার পাচ্ছে যে কীভাবে তাকে গ্রুম করতে হবে। এবং এই জার্নিতে তাকে কিন্তু টাইম টু টাইম আমরা অ্যাসেস করি যে তোমাকে যে ট্রেন করছি তুমি কতটুকু রিসিভ করতে পারছো, অল ট্র্যাকে আছে কিনা। তো যেটা বলছিলাম যে যখন একজন এরকম আমরা যখন রেডি করার পরে যখন চলে যায় তখন খুব আমরা চ্যালেঞ্জের মুখে পড়ে যাই। এবং আরেকটা বিষয় হলো যে মাঝখানে আমার পিওর টেকে যারা আছে এদেরকে নিয়ে ভালো চ্যালেঞ্জে পড়েছিলাম। কীরকম চ্যালেঞ্জ, মানে তারা দ্রুত রিমোট জবের অফার পাচ্ছিল, যে তাদের কথা হলো রিমোট জবে বেনিফিট বেশি, আমাকে অফিসে আসতে হচ্ছে না, শুধু একটা ল্যাপটপ আর ইন্টারনেট কানেকশন হলেই ভার্চুয়াল সাপোর্ট তারা দিতে পারছে। এবং যেহেতু বাইরের দেশে কাজ করছে, ডলারে পেমেন্ট স্বাভাবিকভাবে আমাদের জন্য চ্যালেঞ্জ হয়ে যাচ্ছিল। এবং এই টাইপের চ্যালেঞ্জ আমি মাঝখানে পড়ছিলাম এবং একটা সময় আমার কাছে মনে হচ্ছিল মানে একটা সময় আমাকে হয়তো মানে ওয়ার্ক ফ্রম হোম কালচারটা আমাকে নিয়ে আসতে হবে, নাহলে হয়তো আমি ট্যালেন্ট পাবোই না, রিটেন করতে পারবো না, বা তাদেরকে হয়তো আমি ধরে রাখতে পারবো না। যাক, মানে জানলাম। বিশেষ করে সবচেয়ে ভালো লেগেছে একটা ইনফরমেশন যে 113 জন ট্রেনার আপনার ইন্ডাস্ট্রির ভিতরে 108 জনই হোমগ্রোন। 108 জনই হোমগ্রোন, রাইট। এটা একটা বিশাল অ্যাচিভমেন্ট এবং আশা করি অন্যরা এটা এক্সাম্পল হিসেবে নেবেন এবং কাজ করবেন। একটু ব্যক্তিগত প্রশ্নে আসি, অল টুগেদার আপনার সার্ভিস এক্সপিরিয়েন্স কত বছরের? অলমোস্ট 20 ইয়ার্স। বাহ। এর ভিতরে এইচআরে আমার 12 ইয়ার্স। আচ্ছা। আমার প্রথম জব শুরু হয়েছিল কিন্তু সেলস পিপল পার্সন হিসাবে। আচ্ছা। আমি যখন মাস্টার্স কমপ্লিট করি তখন আমি এটা প্ল্যান করি আমার সেলসে যাওয়া। আমি খুবই ইন্ট্রোভার্ট টাইপের একজন মানুষ হিসেবে নিজেকে যদি আমাকে মার্কিং করতে বলেন, আমি অলমোস্ট 10-এ আমাকে হয়তো আমি 6 বা 7 দেবো। আমি ইন্ট্রোভার্ট টাইপের মানুষ। তো আমি তখন চিন্তা করলাম আমার যে ইন্ট্রোভার্টের যে ক্যারেক্টার, এটাতে তো আমাকে দূর করতে হবে। তো আমি সেলসে ঢুকলাম। সেলসে ঢুকে আমার জবটা ছিল এই ধানমন্ডি এরিয়াতেই বিভিন্ন অফিসে আমি একটা প্রোডাক্ট নিয়ে তাদেরকে স্পিচ করতাম। তার মানে কি, তারা কিন্তু আমার কাছে নোন পিপল ছিল না। এই আননোন পিপলের সামনে আমার প্রোডাক্ট এবং নিজেকে প্রেজেন্ট করা, এটা আমার জন্য কিন্তু চ্যালেঞ্জ ছিল সেই সময়। বাট এটা আমি ওভারকাম করেছি এবং আমি যতদিন সেলসে ছিলাম, বাট আমি এত এক্সপোজার ছিলাম না, বাট আমার সেলস টার্গেট আমি কিন্তু মিট করতে পারতাম। তারপরেও আমি আবার সেলসেই আসি, বাট তখন একটা রিয়েল এস্টেটে।
এইভাবে করে আমার একটা সময় পরে আমার ফিল হলো যে আমাকে এই যে বাইরে মুভ করার ব্যাপারটা, এটা আমার জন্য একটু মনে হচ্ছে যে মানে খুব একটা এনজয় করছিলাম না। তারপরে আমি বললাম যে ঠিক আছে, আমি তাহলে একটা MBA করি এইচআরের উপরে ডিগ্রি নিলাম। নেওয়ার পরে তখন আমি হলো মাঝখানে কিন্তু আমি প্রায় 7 মান্থসের মতো জবলেসও ছিলাম। এটা একটা এক্সপিরিয়েন্স ছিল আমার জন্য, ভালো একটা লার্নিং ছিল। তো ওই সময় অ্যাকচুয়ালি আমি কিছুদিন একটা প্রতিষ্ঠানে HR অ্যাডমিনে কাজ করেছি ছোট পরিসরে। তারপরে হলো ক্রিয়েটিভ IT ইনস্টিটিউটে 2015 সালে আমি জয়েন করলাম। এখন পর্যন্ত এখানে আছি। এভাবেই অ্যাকচুয়ালি আমার HR প্রফেশনে আসা। বাহ, মাশাআল্লাহ। এই যে সুদীর্ঘ কেরিয়ার, আপনি 7 মান্থসের কথা বলতেছিলেন, এর বাইরেও কি কোনো ধরনের বড় চ্যালেঞ্জ ছিল যে পুরো কেরিয়ারের ভিতরে? যদি থেকে থাকে সেখান থেকে উত্তরণের গল্পটা যদি বলেন। ওকে, যেটা ছিল, আমি যেটা ওই সময়ে আমার ফ্যামিলি থেকে আমি সাপোর্ট পেয়েছি, এটা ছিল আমার জন্য একটা বড় শক্তি। আমি যখন এই ক্রিয়েটিভ আইটিতে জয়েন করি, আমার মনে আছে 1 মাস, আপনি জানেন বাংলাদেশের অর্গানাইজেশনগুলোতে এটা কালচার এখনও আছে যে নতুনদেরকে সাধারণত কেউ রিসিভ করতে চায় না, অ্যাকসেপ্ট করতে চায় না। তো আমি ওখানে জয়েন করার পরপরই আমি প্রায় 1 মান্থ আমি শুধু অফিসে গেছি আর আসছি। একটা টেবিল ছিল, একটা PC ছিল, বাট আমি ওই সময়টায় হিউজলি HR নিয়ে স্টাডি করেছি। তারপর একটা পর্যায়ে আমার মনে আছে, আমার প্রতিষ্ঠানের CEO মনির হোসেন স্যার, উনি আমাকে বললো, কারণ ভাই আমি বুঝতেছি, বাট আমি আপনার সাথে আছি, আমার বিশ্বাস আপনি এটা ওভারকাম করতে পারবেন। এবং এই সিচুয়েশনের পরপরই কিছুদিন পরেই আমাদের একটা বড় চ্যালেঞ্জ আসলো প্রতিষ্ঠানে, একটা এক্সটার্নাল চ্যালেঞ্জ, যেটার কারণে আমাদের অনেক এমপ্লয়ি ইনসিকিউর ফিল করার প্রেক্ষাপটে তারা অনেকেই স্বইচ্ছায় প্রতিষ্ঠান থেকে চলে গেল। বাট আমি ছিলাম, অনেকেই ছিল, এবং ওই প্রবলেমটা কিন্তু আমরা ওভারকাম করতে পেরেছি। তখন আমি একটু শঙ্কার ভিতর পড়ে গিয়েছিলাম যে মাত্র জয়েন করলাম, 4-5 মাস পরে এই টাইপের একটা ইনসিডেন্ট। বাট ওই যে বললাম না, যখন চলে যাচ্ছিল, যদি ওই স্রোতে আমিও গা ভাসাতাম, হয়তো আজকে আমার এই পর্যন্ত আসা হতো না। তো ওইটা একটা বড় চ্যালেঞ্জ ছিল আমার জন্য। বাট আমার পেশেন্স ছিল, ট্রাই করতেছিল, বাট একটা পর্যায়ে গিয়ে জিনিসটা স্টেবল হলো। পরে আমরা আস্তে আস্তে করে আবার কামব্যাক করলাম, এবং এরই ধারাবাহিকতায় এখন আমি এই প্রতিষ্ঠানে আছি। বাহ, মানে দ্যাট মিনস আপনার চ্যালেঞ্জিং মোমেন্টে আপনার প্যাশেন্স এবং ফিউচার প্রেডিক্ট করার একটা ক্যাপাসিটি আপনার ভিতরে ছিল। হ্যাঁ, সেই সূত্র ধরে একটা প্রশ্ন করতে চাই। চেঞ্জ ইজ এভিটেবল, অর্গানাইজেশনের বিভিন্ন চেঞ্জ আসবেই, এটা একটা কনস্ট্যান্ট প্রসেস। এই চেঞ্জটা অনেক সময় বেশিরভাগ প্রতিষ্ঠান করে কি, যেটা মানে পরিবর্তন হয়ে যাওয়ার পরে, প্রবলেমে পড়ে যাওয়ার পরে বুঝতে পারে, এর আগে প্রেডিক্ট করতে পারে না। কিভাবে একটা প্রতিষ্ঠান আগে থেকে প্রেডিক্ট করতে পারবে যে সামনে একটা পরিবর্তন আসতেছে বা সেই পরিবর্তনের সাথে আমাকে কোপ আপ করতে হবে? ওকে, ফাইন। যেটা হলো যে মার্কেট রিসার্চ, কাস্টমারের ট্রেন্ডটা বুঝতে হবে, আর যারা কম্পিটিটর আছে তাদের স্ট্র্যাটেজিগুলো আমাদেরকে কিন্তু সামহাও বোঝা দরকার। এটা একটা বিষয়। যারা সরাসরি মার্কেটের সঙ্গে যুক্ত, কাস্টমারের সঙ্গে যুক্ত এবং কাজের সঙ্গে সরাসরি যুক্ত, তাদের ফিডব্যাক নেওয়াটা খুব জরুরি। আপনি যদি তাদের ফিডব্যাকটা নেন, তাদের কথা শুনেন, আপনি কিন্তু পরিবর্তনের ইঙ্গিতটা বুঝতে পারবেন। আচ্ছা, ঠিক আছে, মানে মার্কেট কোন দিকে যাচ্ছে, কারণ তারা তো সরাসরি কাস্টমারের সঙ্গে কথা বলছে, কাস্টমার কি চাচ্ছে। যেটা হলো এখন AI, আপনি জানেন যে AI মানে যেটা আমরা কি করেছি, এই যে একটা চেঞ্জ আসবে, আমরা আমাদের প্রত্যেকটা কোর্সের সঙ্গে কিন্তু AI-কে অলরেডি ইন্টিগ্রেট করেছি। ওকে, ঠিক আছে, যেন AI কি করবে, AI তার কাজ করে দিবে, অ্যাকচুয়ালি AI তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে, তার প্রোডাক্টিভিটি, তার ক্রিয়েটিভিটি বাড়াবে। এই যে চেঞ্জটা যদি আমরা আগে থেকে বুঝতে যত পারবো, ততই নিজেদেরকে প্রস্তুত করে সেই চেঞ্জটাকে আমরা প্রেডিক্ট করতে পারবো, মেনে নিয়ে নিজেদেরকে সেভাবে আমরা রেডি করতে পারবো। এখন পরিবর্তিত পরিস্থিতিতে মানে চেঞ্জিং এনভায়রনমেন্টের সাথে খাপ খাওয়ানোর জন্য এর বাইরেও আর কোনো টিপস আপনি কি মনে করেন যে থাকা উচিত? অনেকে চেঞ্জের সঙ্গে অ্যাডাপ্ট করতে না পেরে মানে ডিরেলড হয়ে যায়। রাইট, মানে এটা ব্যক্তিগতভাবে এবং প্রাতিষ্ঠানিক দিক থেকে, দুই দিক থেকেই একটা ভয় কাজ করে এই পরিবর্তনের সাথে সে খাপ খাওয়াতে পারবে কিনা। যেটার জন্য দরকার হলো কন্টিনিউয়াস লার্নিং। ওকে,
তারপরে হলো স্কিল ডেভেলপমেন্ট, রিস্কিলিং নিয়ে কাজ করতে হবে এবং তারা যেন এই পরিবর্তনের সাথে মানিয়ে নিতে পারে সেই ইনিশিয়েটিভগুলো নিতে হবে। আপনার ক্লাউড সলিউশন, তারপরে হলো আপনার 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 অনলাইন ইনোভেশন, অনলাইনে যে টুলসগুলো আছে সেগুলোর সঙ্গে এগুলো কিন্তু আপনার প্রতিষ্ঠানের কাজকে কিন্তু দ্রুত গতিতে করে দিতে পারে। তাহলে এই যে এই টেকনোলজির সঙ্গে ইউজ টু করার জন্য আপনার ওয়ার্কফোর্সকে যদি আপনি ট্রেন করান, তাহলে কিন্তু তারা এই পরিবর্তনের সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে পারবে এবং তারা যখন দেখবে যে প্রতিষ্ঠান এই খাপ খাওয়ানোর ব্যাপারে তাদের পিছনে ইনভেস্ট করছে, তখন তারাও মোটিভেটেড হয় এবং ওই ভয়টা আর থাকে না। বাহ, গ্রেট। জেনারেশন মানে জেনজি যেটা আমরা বলি, Gen Z, right. আগের জেনারেশন থেকে এদের কি পার্থক্য আসলে, মানে বৈশিষ্ট্যগত দিক থেকে, এবং এদেরকে কিভাবে ম্যানেজ করা যায়? ওকে, আমি একটু অন্য দিকে আসি, তাহলে হয়তো বুঝতে পারবেন। আমার বাবা মা ওনারা দুজনই গভর্নমেন্ট জব করতেন। ওনাদের চাওয়া পাওয়া ছিল যে গভর্নমেন্ট জব করব, বাচ্চা কাচ্চাকে মানুষ করব, আর মাথার উপরের মানে একটা ছাদ থাকলে হবে। আমি এসে কি ভাবছি, না ইটস ওকে, আমাকে প্রাইভেট মানে গভর্নমেন্ট জব করতে হবে, ব্যাপারটা এরকম না। গভর্নমেন্ট জব না হলেও প্রাইভেট ইটস ওকে। তো আমি কিন্তু প্রাইভেট জবে আসলাম। আমি ভাবছি যে আমার বাচ্চাদেরকে একটা ভালো স্কুলে ভর্তি করাবো, আমি মাস শেষে যেন ইএমআইটাই শোধ করতে পারি, আমার একটা হয়তো প্রাইভেট কার থাকবে, আমার সীমাবদ্ধ কিন্তু এইটুকুর ভিতরেই। আর এখনকার যারা জেনারেশন, ওরা হলো একটু ইম্পালসিভ, একটু অস্থির, ডিসিশন ওরা হুটহাট করে চেঞ্জ করে ফেলে, ধৈর্যটা কম এবং ডিসিশন সুইচ করে খুবই কুইকলি। এখন যেটা হলো যে মানে আমার প্রতিষ্ঠানে কিন্তু ম্যাক্সিমামই কিন্তু এই জেনজি ম্যাক্সিমামই, কারণ আমি দেখেছি আমাদের অ্যাভারেজ এইজ 28, ঠিক আছে, জেনজি। তো সেই জায়গাটায় জেনজিরা যে প্রবলেমগুলো আমি বলবো না, আমি বরং বলবো যে এদেরকে, যেহেতু এরাও আমাদের একটা সোসাইটির পার্ট বা আমাদের একটা অংশ, এদেরকে কাজে লাগানো যায়। ওরা যেটা চেষ্টা করে কি, যে ফ্লেক্সিবিলিটি খোঁজে। ওরা একদিন ছুটি এটা ওরা মানতে পারে না, ওদের দরকার 2 days ছুটি। যে একদিন ছুটি কিভাবে সম্ভব? আমার ছুটি থাকবে 2 দিন, একদিন আমার পার্সোনাল কাজ করব, আরেকদিন ফ্রেন্ডদের সাথে ঘুরতে যাব, ঠিক আছে। ওরা কাজের ব্যাপারে খুব একটা সিরিয়াস হতে চায় না। বাট যখন এদেরকে আপনি কমিউনিকেশন করবেন, কাউন্সিলিং করবেন, বোঝাবেন, দেখো এই কাজটার গুরুত্ব কতটুকু এবং সেটার তুমি একটা পার্ট, যখন তুমি এটা টাইমলি শেষ করবা, তোমার নিজেরই একটা ভালো লাগা কাজ করবে। তারা একটু টেক সেভি হয়, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে একটু বেশি এঙ্গেজ থাকে। বাট ওই যে বললাম, যেটা দিন শেষে কাউন্সিলিং করা, কিছু চ্যালেঞ্জ তো থাকবেই। চ্যালেঞ্জ শুধু কি জেনজি, এর অন্য জেনারেশনের চ্যালেঞ্জ নেই, আছে। বাট জেনজিটা এই যে বললাম একটু কুইক ডিসিশন চেঞ্জ করে, একটু প্রেডিক্ট করাটা একটু মুশকিল, কিছু একটা বললেই একটু অভিমান করে, জব ছেড়ে দিতে চায়, ইনস্ট্যান্ট ডিসিশন নেয়, এই টাইপের কিছু চ্যালেঞ্জ আছে। বাট আমি মনে করি এদেরকে যদি গাইড করে, এটা হলো আপনার সবার দায়িত্ব, যারা সিনিয়র আছে প্রতিষ্ঠানে, তাদেরকে গাইড করলে আই থিঙ্ক তারা ওই জায়গাটা কন্ট্রাক্টে থাকবে এবং সিরিয়াসলি কাজের সঙ্গে ইনভলভ হবে। ইয়াং সেই জেনজিরই একটা অংশ, মানে যারা গ্র্যাজুয়েটিং স্টুডেন্ট এবং ইয়াং প্রফেশনাল, ফর এক্সাম্পল 0 to 5 years, এই গ্রুপটার ভিতরে যারা এইচআর প্রফেশনে আসতে চায়, তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? ওকে, 0 to 5 years, হ্যাঁ, মানে যারা ইয়াং আর কি, মানে 28 আপনার যে এভারেজ আপনি বললেন, এর আগে যারা আছে, ধরেন 18 থেকে 28, এদের জন্য আপনার কি পরামর্শ থাকবে, এরা যদি এইচআর প্রফেশন হিসেবে দেখতে চায়? মানে এইচআর প্রফেশনের পাশাপাশি আমি সব প্রফেশন নিয়ে কথা বলবো, এইচআরটাও আমি আসবো। সেটা হলো যে আমরা না মানে জবের জন্য না প্রিপারেশন নেই না, মানে একটা প্রফেশনে যে আমি আসবো এটার জন্য যে প্রিপারেশন নেওয়া, এইটা নেই না। আমরা প্রায় মাস্টার শেষ করতে গিয়ে একজনের প্রায় 22 বছর, 23 বছর, 24 বছর লেগে যায়। এই যে একটা লং টাইম পড়াশোনার ভিতর দিয়ে একাডেমিক যে এটা শেষ করলো, এই একাডেমিক সার্টিফিকেশনটা এনাফ না। সে যদি এর পাশাপাশি অন্য স্কিল ডেভেলপ না করে, তার জন্য খুব চ্যালেঞ্জিং একটা জায়গায় নিজের পজিশন তৈরি করা। আমি বলবো এদেরকে, যে প্রফেশনে সে কেরিয়ারটা বিল্ড আপ করতে চাচ্ছে, সেই প্রফেশনের যে বললাম যে
স্কিল তো ডেভেলপ করবো আমি, কিন্তু স্কিলটা তো আমার রিলেভেন্ট হইতে হবে। এখন আমি স্কিল ডেভেলপ নিয়ে ব্যস্ত, বাট আমার কেরিয়ার প্ল্যান অন্যদিকে, তাহলে তো হবে না। স্কিল ডেভেলপ হবে না, আমাকে রাইট স্কিলটা, রিলেভেন্ট স্কিলটা আমাকে ডেভেলপ করতে হবে। তো যারা এইচআরে আসতে চায় তারা যদি স্টুডেন্ট লাইফেই, এখন আপনার ইউনিভার্সিটিগুলোতে এইচআর ক্লাব থাকে, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস থাকে, ওই সময় চাইলেই কিন্তু সে, যদি তার প্ল্যান থাকে আমি এইচআরেই কেরিয়ারে যাব, এইচআরে যারা সিনিয়র আছে তাদের সঙ্গে যদি একটা নেটওয়ার্কিং তৈরি করতে পারে, পড়াশোনা করা, তারপরে হলো যে কি ট্রেন্ড চলছে বাংলাদেশে, এইচআর ইন্ডাস্ট্রি কত বড়, এটার ফিউচার কি, এই বিষয়গুলো স্টাডির পাশাপাশি এইচআরের কিছু স্কিল সে যদি স্টুডেন্ট লাইফে যদি স্টাডি করে, তার জন্য অনেক ইজি হবে এইচআর প্রফেশনেতে আসা বা এটাকে পিক করা। যারা এইচআর প্রফেশনে আসতে চায়, স্টুডেন্ট এবং ইয়াং প্রফেশনাল, তারা নিশ্চয়ই শুনবেন এবং মানবেন। শুধুমাত্র প্রযুক্তি এবং মানুষ কোনোটাই এককভাবে স্বয়ংসম্পূর্ণ না। নো, এই দুটার সমন্বয় কিভাবে করা যায়? ওকে, প্রযুক্তি হলো একটা টুলস, বাট এটার চালক হলো হিউম্যান বিং। এক্স্যাক্টলি। সো টুলসকে কার্যকর করতে হলে আপনার হিউম্যান বিংকে দরকার হবে, বাট হিউম্যান বিংয়ের সেই দক্ষতাটা থাকতে হবে, তার সেই আগ্রহটা থাকতে হবে যে প্রতিষ্ঠানে কিভাবে হিউম্যান যে স্ট্র্যাটেজি বা হিউম্যান যে ক্রিয়েটিভিটি আছে সেটাকে এআইয়ের থ্রুতে বা টেকনোলজির কোঅপারেশন নিয়ে কিভাবে আরও ভালো আউটপুট দেওয়া যায়, সেটা নিয়ে একটা বিষয় থাকতে পারে। আরেকটা বিষয় থাকতে পারে যে যখনই একটা নতুন আমি টেকনোলজি ইন্ট্রোডিউস করবো অর্গানাইজেশনে, সেই ক্ষেত্রে সবার সঙ্গে কমিউনিকেট করা, এটাকে বোঝার জন্য তাদেরকে ট্রেন করা, এবং তারা যখন দেখবে যে প্রতিষ্ঠান তাদেরকে এই টেকনোলজিকে অ্যাডপ্ট করার জন্য ট্রেন করছে, তখন তাদের ভিতর ওই ভয়টা কাজ করবে না। কারণ পরিবর্তনকে না সহজে কেউ মেনে নিতে চায় না, সবাই চায় তার কমফোর্ট জোনে স্টে করতে। জি, বুঝতে পেরেছি। কর্মীদের মেন্টাল হেলথের, আমরা ওয়ান্স আপন এ টাইম, আপনি জানেন, আমরা দুজনে যেহেতু সেম প্রফেশনে আছি, হিউম্যান রিসোর্স প্রফেশনাল হিসেবে আমরা জানি যে এক সময় এই ডিপার্টমেন্টটার নাম ছিল পার্সোনাল ম্যানেজমেন্ট। রাইট। যখন এমপ্লয়ীদেরকে টুলস হিসেবে ট্রিট করা হতো, অর্থাৎ আমি তোমাকে টাকা দিচ্ছি বা কারেন্সির বিনিময়ে তোমাকে সময়টাকে আমি কিনে নিয়েছি, আমি যেমন বলবো তেমনি তুমি চলবা, মানে মেন্টাল হেলথের কোনো সুযোগ ছিল না। কিন্তু বর্তমানে কিন্তু এমপ্লয়ীদের মেন্টাল হেলথের ব্যাপারে প্রচুর করা হয়, মানে গুরুত্ব দেওয়া হয়। এই মেন্টাল হেলথের গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তাটা কেন এবং এটা কিভাবে করা যায়? ওকে, মেন্টাল হেলথ এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু, মানে এখনকার ট্রেন্ডে। যেটা হলো যে আমার অর্গানাইজেশনে যেটা করা হয়, এক হলো যে ফ্লেক্সিবিলিটি দিই আমি। ঠিক আছে, হয়তো সে এসে বললো, স্যার আমার কাছে মনে হচ্ছে যে আমার একটু চ্যালেঞ্জ ফেস করছি, আমাকে যদি 2টা দিন একটু ওয়ার্ক ফ্রম হোমে সাপোর্ট দিতেন, আমি আমার কাজটা করে দিব। তো আমরাও এই জিনিসটা তাদেরকে অ্যালাউ করি, যেহেতু যদিও আমাদের প্রতিষ্ঠানে একটা সার্টেন এমপ্লয়ি ওয়ার্ক ফ্রম হোমে কাজ করছে, আবার বাকিরা হলো অফিসে এসে কাজ করছে। এই যারা অফিসে এসে কাজ করছে তারা যখন ওয়ার্ক ফ্রম হোমে, তার একটু হয়তো রেস্ট দরকার, বাসায় কাজ করলে হয়তো একটু ফ্লেক্সিবিলিটি সে পাবে, বাট সে যেহেতু আমাকে কমিটমেন্ট করছে বাসায় থেকে তার কাজটা সে করে দিবে, সেক্ষেত্রে এই জিনিসটা আমরা অ্যালাউ করি। অনেক ধরনের স্ট্রেস তারা কিন্তু ফিল করে। আপনি জানেন যে বিভিন্ন ধরনের, বিশেষ করে যারা সেলসে থাকে, এদের একটা টার্গেট পূরণের একটা প্রেশার থাকে। তো এই প্রেশারটা অনেকেই আছে না, ওই সময় নিতে পারে না, তখন আসে আমাদের কাছে বা আমরা তাদের কাছে যাই, তখন তারা বলে, স্যার প্রতি মাসে এত প্রেশার, মানে নিতে পারছি না। হ্যাঁ, তখন ওদের সঙ্গে মানে কমিউনিকেশনটা আমি বাড়িয়ে দিই, 1-to-1 বসি। আপনি তো এর আগে মানে 2 মাস আগে দেখলাম যে আপনি বেস্ট সেলস পারসন হিসেবে অ্যাওয়ার্ড নিয়েছেন আমার হাত থেকেই। তো আশা করি এইটাও আপনার ওই ওভারকাম করার বিষয়টা আপনি নিয়ে আসতে পারবেন, বাট আমার কি কোঅপারেশন দরকার আপনি আমাকে বলেন। তো বাই দিস টাইম ওকে আমি গাইড করার চেষ্টা করি, কাউন্সেলিং করি। তখন হয়তো বলে, স্যার একটু আমাদের দিকে একটু খেয়াল রাখবেন, একটু ফ্লেক্সিবিলিটি দেন। তো অ্যাকচুয়ালি আমাদের এই অর্গানাইজেশনের এদেরকে এই জায়গাটা একটু মানে ঠিক রাখার জন্য যেটা হয়, আমরা বিভিন্ন ধরনের ছোট ছোট ইভেন্ট করে থাকি, কাজের বাইরে গিয়ে যেন কিছুটা সময় তারা সময় কাটাতে পারে।
তাহলে হয়তো তাদের মানসিক Mental যে refreshment মেন্টাল আসে। রিফ্রেশমেন্টটা খুব দরকার হয়। অ্যাকচুয়ালি এভাবেই কাজ করছি এখন পর্যন্ত। কামরুল ভাইকে ভবিষ্যতে আমরা কোথায় দেখবো, আগামী দিনের পরিকল্পনা 5 থেকে 10 বছর পরে? 5 থেকে 10 বছর পরে যদি ভাবি, আমার খুব ইচ্ছা যে একটা প্রতিষ্ঠানে HR ডিরেক্টর হিসেবে যাওয়া এবং সেখানের প্রতিষ্ঠানের যে স্ট্র্যাটেজিক যে ডিসিশনগুলোতে আমার জন্য একটা প্রভাব আমার থাকে, এইটা একটা ইচ্ছা আছে। আর যারা HR-এ আসতে চায়, বিশেষ করে ইয়াং জেনারেশন, কিছু পার্সনকে যেন আমি একটু গাইড করতে পারি বা মেন্টরিং করতে পারি। আর কিছু লেখালেখির ইচ্ছা আছে, আমি টুকটাক ছোটো ছোটো লিখি, এটা হয়তো ওভাবে প্রকাশ করি না, বাট আমার এই লেখার প্র্যাকটিসটা যখন আমি নিজে ফিল করবো না এই লেখার ভিতরে একটা ম্যাচুরিটি আসছে বা এটা হয়তো ভ্যালু অ্যাড করবে, তখন প্রকাশে আসবে। তো এই হলো আমার অ্যাকচুয়ালি ফিউচার প্ল্যান। দোয়া করি যে আপনার ভবিষ্যতে এই পরিকল্পনাগুলো সফল হোক, কারণ মোস্টলি এগুলো হিউম্যানিটির সাথে রিলেটেড। রাইট। আর এই লিড একাডেমির সৌজন্যে লিড HR টক উইথ মুরাদ, এটা একান্ত একটি ভলান্টারি উদ্যোগ। এটা সিনিয়র প্রফেশনালদেরকে নিয়ে এসে তাদের মুখ থেকেই তাদের সফলতার গল্প তরুণদের জন্য শোনানোর ব্যবস্থা করা, তাদেরকে ইন্সপায়ার করা, এই কাজটি লিড একাডেমি করে যাচ্ছে। এই উদ্যোগটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? ওকে, ফার্স্ট অফ হলো এখানে যারা কথা বলছে সে বিভিন্ন ইন্ডাস্ট্রির এক্সপার্টরা তাদের রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সটা এখানে শেয়ার করছে এবং এটা থেকে কিভাবে এই প্রবলেমটা থেকে বের হচ্ছে সেগুলো কিন্তু শেয়ার করছে। তার মানে আমি আমার প্রতিষ্ঠানের ব্যাপারে যেমন আজকে বললাম, তার মানে আমার প্রতিষ্ঠানের কালচারটা কেমন, ওয়ার্ক প্রসেস কী, ইয়তরা জানতে পারছে। ইয়তরা হয়তো আমাদের কথা শুনে তারা ইন্সপায়ার্ড হবে যে আমরা এই প্রফেশনে আসতে পারি এবং ইন্ডাস্ট্রিটা ডে বাই ডে বড় হচ্ছে এবং HR-এর যে প্র্যাকটিস ট্র্যাডিশনাল থেকে কিন্তু সেটা আস্তে আস্তে কিন্তু সামনের দিকে এগোচ্ছে। সো আমার মনে হয় যে লিড HR টক যেটা উইথ মুরাদ ইনিশিয়েটিভ নিচ্ছে, আমরা এগুলো আমি দেখেছি যে আপনারা এগুলো কিন্তু আবার সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করছেন এবং ইয়ুথরা যদি এগুলো শুনে, আমি ডেফিনেটলি বলতে পারি তারা কিন্তু এই জায়গাগুলো থেকে আরও মোটিভেটেড হবে এবং উপকৃত হবে যে মানে একটা অর্গানাইজেশনে HR-এর গুরুত্বটা কতটুকু এটা তারা ফিল করতে পারবে। ধন্যবাদ আপনার কমপ্লিমেন্টসের জন্য। কামরুল ভাই, দেখতে দেখতে আমরা আজকের প্রোগ্রামের একেবারে শেষ দিকে চলে এসেছি। আপনার শত ব্যস্ততার মাঝেও আমাদের ডাকে সাড়া দিয়ে এই অনুষ্ঠানে এসেছেন, সেই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আপনাকেও ধন্যবাদ, লিড একাডেমিকে অসংখ্য ধন্যবাদ এবং স্পেশালি আপনাকে ধন্যবাদ দিচ্ছি যে এরকম একটা সেশনে আপনি আমাকে ইনভাইট করেছেন। সামনে যদি কখনো ফিল হয় যে এই জায়গাটায় কামরুল ভাইকে ডাকতে পারি, প্লিজ আমাকে নক দিবেন, আমি অবশ্যই চেষ্টা করবো অ্যাটেন্ড করার জন্য। থ্যাংক ইউ, ইউ ডিজার্ভ ইট। তো ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে আবারও ভিন্ন প্রেক্ষাপটে দেখা হবে। দর্শক, দেখতে দেখতে আরেকটি এপিসোডের একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। অন্য কোনো এপিসোডে ভিন্ন কোনো অতিথিকে নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বিকশিত জীবনের সাথেই থাকুন। ওয়াচ লিড HR টক উইথ মুরাদ অ্যান্ড স্টে টিউনড উইথ লিড একাডেমি।